সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। জাহিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমার দেশের শিরোনাম হচ্ছে নির্বাচন মণ্ডলে মাঠে নেমেছে নয়াদিল্লি, নতুন সরকারের শপথের সব প্রস্তুতি সম্পন্ন। মানবজমিন একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে, ব্যাপক নিরাপত্তা প্রস্তুতির পরেও ভোটের নানা শঙ্কা। আমাদের সময় জমজমাট প্রচার, বিধি লঙ্ঘনে দায়সারা ইসি, নির্বাচনকালীন সরকারি অনভিজ্ঞ মাঠ প্রশাসন। দেশ রূপান্তর, গ্রামে গণভোট অন্ধকারে, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সতর্ক থাকা নির্দেশ। খবরের কাগজ, সামরিক ড্রোন উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি আজ, প্রচারে নানামুখী চাপে কর্মকর্তারা। সময়ের আলো, বিদ্রোহীদের দাপটে নরবরে শরিকরা, সাবেক ডিএমপি কমিশনার হাবিবের মৃত্যুদণ্ড। সংগ্রাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবের 3 জনের মৃত্যুদণ্ড। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নারী পুরুষকে মর্যাদার কাজ তুলে দেব। করতোয়া ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড। সামরিক শিল্পে বাংলাদেশের প্রবেশ। কেমন আছেন জাহেদ? ভালো। তো আপনাকে নিয়ে তো অনেক খবর হচ্ছে নির্বাচনী মাঠে, ব্যাপারটা কি? আমি ঠিক নিশ্চিত নই। আমি আসলে সম্প্রতি বেশ কিছুদিন আগে থেকেই আমি একজন বিশ্লেষক হলাম, নিজে একজন অ্যাক্টিভিস্টও। শেখ হাসিনার সময় দীর্ঘ একটা অ্যাক্টিভিজমের ট্র্যাক রেকর্ড আছে আমার। রাজনীতিতে এখন যেভাবে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আসলে যেটা চেষ্টা করেছি, আমার নিজস্ব যে রাজনৈতিক মতাদর্শ, আমি দেশের জন্য সেটাকে কল্যাণকর মনে করি। মানে বাংলাদেশের, আমি নিজে একজন মধ্যপন্থী, আমি নিজেকে উদার গণতন্ত্রী হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। তো এই বিদ্যমান প্রেক্ষাপটে আমার খুব স্বাভাবিকভাবেই যেটা হয়েছে সেটা হলো আমি ধর্মভিত্তিক বা যে কোনো ভিত্তিক, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এনি ফর্ম অফ আইডেন্টিটি পলিটিক্স, সেটা ধর্মের নামে হোক, সেটা রেসের নামে হোক, ইভেন বাঙালিত্বের নামে হোক। আমার মনে আছে আমি আওয়ামী লীগের সময় বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধেও লিখেছি, কারণ এটা অন্যকে এক্সক্লুড করে। বাঙালি জাতীয়তাবাদ যখন কেউ বলেন, তিনি তো আসলে আমাদের পাহাড়ে সমতলের যে অন্যান্য জাতিগোষ্ঠী আছে, আমাদের উর্দুভাষী মানুষ আছে, তাদেরকে এক্সক্লুড করে। সো যে কোনো রকম আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে এখন এটা করতে গিয়ে যেটা অদ্ভুত একটা সংকট তৈরি আমার ক্ষেত্রে হয়েছে, যে আমি রীতিমতো ইসলাম বিদ্বেষী, নাস্তিক এ ধরনের ট্যাগ পাওয়া হয়েছে। মানে আমরা প্রায় বলতাম যে শেখ হাসিনা পরবর্তী সময়ে আমরা চেয়েছি আমরা গণতান্ত্রিকভাবে এনগেজ করব। হোয়াট আই সে, এটা কারো ভালো নাও লাগতে পারে, তিনি আমাকে গণতান্ত্রিকভাবে এনগেজ করবেন। এবং খুবই ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার, আমি কিছুদিন আগে হঠাৎ আমার চোখে পড়লো, জামায়াতে ইসলামের একজন মনোনীত প্রার্থী, কুষ্টিয়ার, খুবই আলোচিত, উনি ওয়াজ করেন, তিনি আমাকে প্রকাশ্য সভায় বসে টাটকা শয়তান বলছেন, কাফের বলছেন, আমার জানাজা হওয়া যাবে না বলছেন। মানে এই ভদ্রলোক আরও বহু মানুষকে বহু সিচুয়েশনে বহু রকম কথা বলেছেন। সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, এরপরেও, এটা এখন না, উনি যখন নমিনেশন পেয়েছেন তখনও চারদিকে প্রচুর কথা, মিথ্যাচার আছে। উনি আওয়ামী লীগ করেন, ওনার 14 পুরুষ আওয়ামী লীগ করে ধরনের ভিডিও পাওয়া যায়। মানে এই যে জামাতের মানুষজনের মধ্যে এক ধরনের কথাবার্তা প্রচলিত আছে না, গুপ্ত রাজনীতি, সেটাও তিনি করেছেন, সবই দেখা গেছে। তো এরকম মানুষকেও দিয়েছে। কিন্তু এখন আমি অন্তত আমার ক্ষেত্রে এই একটা প্রবলেম দেখি, সেটা হচ্ছে মানে কারোর সাথে আমি দ্বিমত করতে পারবো না, অথচ আমরা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি, তাকে পালাতে বাধ্য করেছি। আমাদের প্রধান চাওয়া ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই, যেখানে আমরা তর্ক বিতর্ক করবো, এবং তর্ক বিতর্ক শেষও সবসময় হয় না। গণতান্ত্রিক সমাজে বক্তব্য দিতে থাকবো, কিন্তু এই তর্কগুলো অনেক ক্ষেত্রে থেকে যায়, কখনো কখনো তর্কগুলো রিজলভ হয়, কখনো কখনো কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না। কিন্তু স্পেসটা থাকা জরুরি ছিল বলে মনে হয়। এই ধরনের বক্তব্য গণতন্ত্রের জন্য কতটা সহায়ক? সহায়ক না, এটা মারাত্মক ফ্যাসিস্ট বক্তব্য। মানে এই যে আমরা ফ্যাসিবাদী বলি হাসিনাকে, আমার নিজের আবার ভিন্ন অপিনিয়ন আছে। 18 পর শেখ হাসিনা ফ্যাসিস্টও ছিল না, শেখ হাসিনা সর্বোচ্চ 18 পর্যন্ত ফ্যাসিস্ট ছিল, এরপর সে একটা আটারলি মাফিয়া হয়ে গেছে। তারপর আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি। তো ফ্যাসিস্ট মানে হচ্ছে আপনার যে মতাদর্শ, সেই মতাদর্শই শ্রেষ্ঠ এবং এর বাইরে কোনো কথা নেই। কেউ যদি সেটা বলে, তাকে আপনি এমনভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেবেন, স্টিগমাটাইজ করবেন, যাতে সে টিকে থাকতে না পারে। তুমি জামাত, তুমি শিবির, তুমি বিএনপি, এটা বলে আওয়ামী লীগের সময় যে কোনো কিছু করে ফেলা যেত। এটা ফ্যাসিস্ট মেন্টালিটি। জাস্ট কেউ একজন ভিন্ন মতের কথা। অবস্থা কি পরিবর্তন হলো? আমি পরিবর্তন অ্যাটলিস্ট অনেক ক্ষেত্রে দেখছি না। আবার একেবারে হতাশার জায়গা তাও না। আমি এই যে নির্বাচনী ক্যাম্পেইন যখন দেখছি, তখন অন্তত
টপ টিয়ারের যে নেতারা আছেন, আমি যদি নাম ধরেই বলে জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান, তারা বক্তব্য দিচ্ছেন, তারা পরস্পরের সমালোচনাও করছেন, কিন্তু আমি কিন্তু এর মধ্যে বেশ ডিসেন্সি দেখছি। দুজনই এখন পর্যন্ত এমন কিছু করেননি যেটা পরস্পরের বিরুদ্ধে খুবই হেট স্পিচের মতো বা অনেক বেশি আক্রমণাত্মক কিছু, সেরকম না। সমালোচনা রাজনীতিতে তো থাকতে হবে, প্রত্যেকটা গণতান্ত্রিক ব্যবস্থার নিয়মই হচ্ছে প্রত্যেক দল ভোট চাওয়ার ক্ষেত্রে তার নিজে কি করবে সেটা প্রেজেন্ট করতে চায়, একই সাথে অন্যরা কি ভুল করছে, কি সমস্যা করছে সেটা দেখাতে চায়। সো এই এনগেজমেন্টগুলো খারাপ না, আমি সোফার যেটা দিচ্ছি। সো আসার দিকে এটা, কিন্তু ভয়ের এই জায়গাটা আছে যে আমরা পরস্পরে ধরুন অনলাইনে কেউ একজন মন্তব্য করে ফেললো আমাকে, এটা তো অহরহ শত শত, এই যে আমি আপনার সাথে কথা বলছি না, এই নিচে মন্তব্য কেউ যদি এখন পড়ে, এটা ইউটিউবে বা ফেসবুকে যখন যাবে, এখানে অসংখ্য মন্তব্য আছে। তো একদম গ্রাসরুটের কেউ বা বটরা কমেন্ট করছে, সেটাও উচিত না, কিন্তু সেটা করা আর দায়িত্বশীল জায়গায় যিনি এমপি ইলেকশন করছেন, যিনি আইন প্রণেতা হবেন একটা রাষ্ট্রের, যদি জেতেন, সেই মানুষটার এই ধরনের মন্তব্য করার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে, থাকা উচিত? থাকা উচিত, কিন্তু যেটা হয়েছে নির্বাচনী আচরণবিধি প্রযোজ্য হবে তফসিল দেওয়ার পর থেকে। তো এখন এই বক্তব্যগুলো সম্ভবত, যেগুলো নিয়ে আমি কথা বলছি, আমাকে নিয়েও যে বক্তব্যের কথা বলছি, সেটা সম্ভবত তফসিলের আগে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে তো নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে এটা, এই সুযোগটাই হয়তো নেওয়া হচ্ছে আর কি। এই অবস্থায় বর্তমান যে পরিস্থিতি, বিদ্যমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত একটা ভালো নির্বাচন বা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন কি দিতে? আমি মনে করি না। যেমন ধরুন, এটা হয়তো বা তার এখতিয়ারের যে সময়টা আছে সেই সময়সীমার বাইরে যদি হয়, সেটা তো কিন্তু সময়সীমার মধ্যেও তো অনেক ঘটনা ঘটেছে। আমি সেটার কথাই বলছি, একদম আমি ওই প্রসঙ্গ না। একদম তাই, হ্যাঁ, আমি সেটাই বলছি। তো এখন অনেকগুলো ঘটনা ঘটেছে, মারামারি করছে প্রার্থীদের সমর্থকরা, বিএনপির সাথে জামায়াতের হয়েছে, বিএনপির সাথে তার স্বতন্ত্র হয়েছে, তারপরে একজন এনসিপি প্রার্থী মানে হামলার শিকার হয়েছে, এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটছে। আমরা এখন পর্যন্ত অন্তত দেখিনি খুব কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। নানা রকম নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে থেকে, বিভিন্ন দলেরই। সেগুলোর ক্ষেত্রেও যে খুব সিগনিফিক্যান্ট কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা সেটাও আসলে দেখছি না। সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের যে আদি পারসেপশন ছিল যে নির্বাচন কমিশন যথেষ্ট দুর্বল, সেটাই আসলে শক্তিশালী হয়ে উঠছে আমাদের বোধটা। আমি আপনার এখানেও সম্ভবত একদিন বলেছি, রাজনৈতিক দলগুলো এবার যথেষ্ট সংযম দেখাবে বলে আমি ধারণা করি। বিশেষ করে সবচেয়ে শক্তিশালী দলটা বিএনপি, তারা প্রায় নিশ্চিত একটা বিজয়ের দিকে যাচ্ছে। তারা সর্বোচ্চ ছাড় দিয়েও যে কোনো সংঘাত এড়াতে চাইবে। এটা না হলে এই নির্বাচন খুবই ভায়োলেন্ট হয়ে ওঠার সম্ভাবনা ছিল, অন্তত বেশ কিছু সিটে, যে সিটে জামায়াতের শক্তি বিএনপির কাছাকাছি পর্যায়ে। মানে ভায়োলেন্ট পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তো শক্তির একটা ভারসাম্য লাগে। অসংখ্য সিট আছে যেগুলোতে জামায়াত নো ম্যাচ, বিএনপির সাথে যে চাইলেও সংঘাত করতে পারবে সেই যে অবস্থায় নাই। যেগুলোতে আছে সেগুলো সবগুলোতে হওয়ার প্রবাবিলিটি ছিল, কিন্তু এই ধরনের একটা অ্যাগ্রিমেন্ট, জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট আমার মনে হয় হয়ে নির্বাচনে কিছু সহিংসতা হবে, কিছু প্রবলেম হবে, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা পেয়ে যাব। এটা তো আপনার নির্বাচনের সময় বাকি আছে, এবং নির্বাচন বানচালের একটা খবর দিয়েছে আমার দেশ। আমি জানি না ওনারা ভেতরে কি লিখেছেন, কিন্তু ভারত নির্বাচন বানচালের চেষ্টা এত বড় হেডলাইন দিয়ে তাদের কাছে খুব সাবস্ট্যান্টিভ কোনো তথ্য আছে কিনা আমি নিশ্চিত নই। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে, ভারত কি বাংলাদেশের নির্বাচন চায়? ভারত কি বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ চায়? আমার কাছে উত্তর হচ্ছে না। বাংলাদেশ যদি গণতান্ত্রিকভাবে বিকশিত হয়, আমাদের যদি একটা ফাংশনিং ডেমোক্রেসি থাকে, যেখানে নিয়মিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন হয়, দেশের ডেমোক্রেটিক ইনস্টিটিউটগুলো শক্তিশালী হয়ে ওঠে, জনগণই তাদের নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রক হয়ে ওঠে, সেই বাংলাদেশ ভারতের জন্য সুবিধাজনক না। কেন না? ভারত আসলে যেভাবে তার প্রতিবেশীদেরকে দেখতে পছন্দ করে, বেশ খানিকটা হচ্ছে শেখ হাসিনা যেমন ছিলেন, মানে এটা একটা কলোনি অথবা এটা একটা করদ রাজ্যের মতো থাকবে, কোনো প্রধানমন্ত্রী থাকবে না, প্রেসিডেন্ট থাকবে না, এখানে আসলে মূলত একজন গভর্নর থাকবে কলোনির, সেই রকম একজনকে সে খোঁজে। এখন সেই রকম মানুষ পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে ওই দেশের ডেমোক্রেসি ফাংশনিং হলে হবে না। কারণ ফাংশনিং ডেমোক্রেসিতে প্রবলেম কোথায়? ধরুন কোনো একজন শেখ হাসিনার মতো হতে চায়, আচ্ছা, কিন্তু তিনি পারবেন না, কারণ নির্বাচনে বাংলাদেশ, আপনি চিন্তা করুন, আমি প্রায় বলি এটা, শেখ হাসিনা না, 25% শেখ হাসিনাও যদি কেউ হতে চায়, সে পরের নির্বাচনে জিতবে না, ফুল স্টপ।
ফলে সেই সরকার চাইলেও কখনো ভারতের কাছে রাষ্ট্রের আমাদের রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে তোয়াজ করতে পারে। সো ভারত আমাদের ডেমোক্রেটিক যে বিকাশ সেটা পছন্দ করবেন, এটা আমি মনে করি। কিন্তু ভারত নির্বাচন বানচালের জন্য মাঠে নেমে গেছে এবং অনেক কিছু করতে পারবে। আম সরি, আমাদের অবস্থা এই জায়গায় নাই। মানে ভারত তার সব অ্যাসেট দিয়ে, সব সক্ষমতা দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চেয়েছিল, পেরে ওঠেনি। কিন্তু ভারত এখন বসে সে বানচালের ষড়যন্ত্রে মাঠে নামছে, অনেক কিছু করবে, কিছু কেওস কোথাও কোথাও হতেও পারে, কিন্তু নির্বাচন বানচাল হওয়ার মতো খুবই সিগনিফিক্যান্ট কিছু সে করে ফেলতে পারবে বলে আমি মনে করি না। আসলে এখন যেটা ঘটনা ঘটেছে বাংলাদেশে এখন নির্বাচন বানচাল হলে তাদের লাভ কি, সেটাই আসছে। কিন্তু তার আগে যেটা হলো, বাংলাদেশে এখন যেহেতু যৌক্তিক কারণে জনগণের মধ্যে ভারতের প্রতি রাগ ক্ষোভ শুধু না, ঘৃণাও আছে। এখন এটার একটা বাজার আছে, আপনি যদি এই ধরনের কথা নিয়মিত বলতে থাকেন মানুষের সাথে কিন্তু কানেক্ট করে। সো দ্যাট মে বি এ রিজন। বানচালের পরিস্থিতি যদি তৈরি হয়, এটা আমি প্রায় বলছি যে বাংলাদেশে আসলে ভারত বলি, আওয়ামী লীগ বলি, ওরা একেবারে স্বতঃস্ফূর্তভাবে নেমে অনেক কিছু করে ফেলতে পারবে আমার মনে হয় না। কিন্তু যদি আমরা নিজেদের মধ্যে সংঘাত করা শুরু করি, মানে আমরা প্রায় বলি না, পানি যদি ঘোলা করে ফেলি আমরা, তাহলে তাতে মাছ শিকারের জন্য কিন্তু অনেকে আসতে পারে। ভারতের লাভ কি হতে পারে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে? আমার কাছে যেটা মনে হয়, ওই যে বললাম, একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার ভারতের পছন্দ হবে না। তার চাইতে এখানে যদি না হয়, এই সরকারের সাথে তার সম্পর্ক খারাপ আছে, আরেকটা উন্নত ফর্মে তত্ত্বাবধায়ক সরকার যদি হয়, অথবা যদি সেনাবাহিনী এখানে ক্ষমতা দখল করে, সে তখন অল্প মানুষের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। গণতান্ত্রিক ব্যবস্থায় তো কি হচ্ছে, ও তো আমাকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে চাইবে না। এই যে কিছুদিন আগে ক্রিকেট নিয়ে হলো, মুস্তাফিজুর রহমানকে জাস্ট কিছু লোক, হিন্দুত্ববাদী লোক হুমকি দিয়েছে অনলাইনে, ওর নিরাপত্তা নিশ্চিত করে ওকে খেলানো যেত না? অবশ্যই যেত, কিন্তু না, ওকে বাদ দিয়ে দাও, কারণ তার রাজনীতি। তো সেজন্যই বলছি, অন্য যে কোনো রকম একটা সরকার যদি তৈরি হয় নির্বাচন না হয়ে, সেটা তার সুবিধা। এবং সময় বেশি গেলে তারা হয়তো আশা করে, আমি নিশ্চিত না, হয়তো আশা করে তাহলে আরও 2-4-5 বছরও যদি নির্বাচন ছাড়া থাকে, তারপর যদি নির্বাচন হয়, সেখানে আওয়ামী লীগকে মাঠে এনে তারা একটা নির্বাচন করতে পারবে। এরকম নানান ক্যালকুলেশনে তাদের হয়তো কিছু সুবিধার কথা হতে পারে। কিন্তু আমি আবারও বলছি, বাংলাদেশের মাঠে নেমে নির্বাচন বানচাল করার মতো শক্তি ভারতের আসলে আছে বলে আমি মনে করি না। সেটাই। দেশ রূপান্তরের একটা শিরোনাম হচ্ছে গ্রামে গণভোট অন্ধকারে। শহরেও কি অন্ধকারে না? যদি এভাবে জিজ্ঞেস করি, শহরেরও খুবই কনসাস, এডুকেটেড হলেই হবে না, কনসাসও হতে হবে। এইরকম একটা শ্রেণীর কাছে গণভোটের এক ধরনের গুরুত্ব আছে। আমি খুবই শিক্ষিত একজন মানুষকে আমার সাথে কথা বলতে উনি জানাচ্ছেন আমাকে যে উনি নিজেও গণভোটে ঠিক কী কী আছে, কেমন আছে, কি হবে না হবে উনি খুব স্পষ্টভাবে বোঝেন না। এটা 2 দিন আগের ঘটনা। সুতরাং শিক্ষিত মানুষের মধ্যেও অন্ধকার আছে, মানে যারা খুবই কনসাস হয়ে খুবই সচেতন নাগরিক, তারা এই, আমরা টকশোতেও প্রচুর সংস্কার নিয়ে কথা বলেছি, আর ঐক্যমত্য কমিশনের ডিবেট তো লাইভই করা হয়েছে, পত্রপত্রিকায় লেখা হয়েছে, কলাম হয়েছে, তারা হয়তো কিছুটা জানতে পেরেছেন, বাকিরা আসলেই কিছু জানেন না। আর আমি আসলে জানিও না, মানে আপনি কি বোঝাতেও পারবেন গণভোটে কি আছে? চেষ্টাও যদি করেন, একজন কম শিক্ষিত মানুষ, একজন শ্রমিক, একজন শ্রমজীবী মানুষ, আমি জানি না। আসলে গণভোট শেষ পর্যন্ত এক ধরনের পার্টি লাইনে হবে। পার্টি যেটা বলে সেই সমর্থকরা সেই ভোটটা দিয়ে আসবেন, এই প্রবণতাই বেশি থাকবে। আর আরেকটা জিনিস আমার মনে হয়, সেটা হচ্ছে গণভোটের কাস্টিংয়ের পরিমাণ কম হবে। আচ্ছা, আমি ধারণা করি দেখা গেল দলগুলো মোটিভেট করারও চেষ্টা করলো, কিন্তু সে বুঝতে পারলো এটা আসলে সরকারের ইস্যু না। মানে আমাদের তো কি হয়, আমাদের একটা রিওয়ার্ড মেকানিজম থাকে ব্রেইনের, যে আমরা শর্ট টার্ম কাজগুলো দ্রুত, যেটা রিওয়ার্ড শর্ট টার্ম, আমি ভোট দিচ্ছি, আমি কালকের মধ্যে একটা নতুন সরকার পাচ্ছি এবং এই ভোট এত বছর পর দিচ্ছি। আর গণভোট দিলাম, গণভোট খুবই গুরুত্বপূর্ণ, যে যে চেঞ্জ আছে সেগুলো হলে দেশের অনেক ভালো হবে, কিন্তু এটা খুবই লং টার্ম ব্যাপার এবং এটার গুরুত্ব তাকে বোঝানো যেহেতু সহজ না। আমি ধারণা করি আমরা দেখবো হয়তো যে জাতীয় নির্বাচনে ভোটের কাস্টিং যে পার্সেন্টেজ আর গণভোটের কাস্টিং পার্সেন্টেজ একই হবে না, ওটা কম হওয়ার সম্ভাবনা আছে। সো এটা মেনে নিয়ে আসলে গণভোটে যেতে হবে আমাদের। আচ্ছা জাহিদ, আপনি তো রাজনীতি বিশ্লেষণ করেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি জামাত বিএনপি সম্পর্কটা কীভাবে দেখেন? আমি হোয়াইট ওকে বলছি, কিন্তু আমার মনে হয় আরেকটু ভালো থাকা উচিত ছিল। মানে এখন বিপদ যেটা হচ্ছে,
বিভিন্ন পর্যায়ে এটা 5 আগস্টের পর খুব দ্রুতই এই ঘটনাটা ঘটতে শুরু করে দিল যে প্রথম আমি জামাতের দিক থেকে আমার মনে আছে জামাতের আমির ইঙ্গিত করেছিলেন বিএনপিকে যে একদল চলে গেছে, আরেক দল সব দখল করার জন্য রেডি হচ্ছে, এই ধরনের মন্তব্য। তো এটা করতে করতে আসলে পরস্পরের মধ্যে যতটুকু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা, আমি বলছি না এখনো খুব খারাপ হয়ে গেছে, কিন্তু আরও সৌহার্দ্যপূর্ণ থাকতে পারতো। আমার কাছে খুব মনে হয় যে জামায়াতে ইসলামীর সাথে কেউ যুক্ত হয়ে এই চেষ্টাটা করেছে যাতে এর মধ্যে একটা সিরিয়াস ডিভাইসিভ পরিস্থিতি তৈরি হয়। সো নির্বাচনের পরে আমি আশা করব নির্বাচনের আগে আমরা যে যাকে যত কিছুই বলি না কেন, যত আক্রমণই করি না কেন, নির্বাচনের পর থেকে এটা ভুলে গিয়ে, যেটা হয় প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ইলেকশনের পর আবার একসাথে হয়ে কাজ করা, সেই চেষ্টা হবে। কিন্তু আমি জানি না আসলে, কারণ আমার কাছে মনে হয় যে কোনো না কোনো শক্তি কাজ করছে মাঝখানে, যাতে এখানে খুব বড় একটা দূরত্ব থাকে। আপনি যত বেশি বিভক্তি তৈরি করতে পারেন তত বেশি আসলে অন্যের স্বার্থ হাসিলের সুযোগ থাকে। তো সেই সম্ভাবনা থেকেও থাকতে পারে। কারণ আমি বলছি জামায়াতে ইসলামী শুধুমাত্র খারাপ সম্পর্ক মানে তো এই না যে আপনি কাউকে গালিগালাজ করবেন বা খুব উগ্র কথা বলবেন। ধরুন জামায়াতে ইসলামী লোয়ার হাউসে পিআর এর মতো একটা উদ্ভট দাবি নিয়ে, এই দাবিটা তাদের যে একদম নতুন তা না, তারা আগেও করেছেন, সিরিয়াসলি মাঠে থাকলেন 1-1.5 মাস 2 মাস টকশোতে শুধু লোয়ার হাউসের পিআর এর পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। ফলে বিএনপির জায়গা থেকে এটা মনে করার যৌক্তিক কারণ আছে যে এই নির্বাচনটাকে কোনো না কোনো ফর্মে প্রশ্নের মুখে ফেলা, পিছিয়ে দেয়া, এই চেষ্টার অংশ হিসেবে এটা করা হচ্ছে। সো এরকম আরও স্টেপস তাদের আছে। সেগুলো যখন হচ্ছে, ইভেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হলো, এটার জন্য জামায়াতে ইসলামী আসলে এটার পক্ষে ছিল, এটা তো বিএনপির সাথে এক ধরনের বিট্রেয়াল। সো এই যে শুধু আমরা টাফ কি কথা বলেছে সেটা সরিয়ে রেখে যদি আচরণগত এই বিশ্লেষণগুলো করি, তাহলে আমার কাছে মনে হয় যে একটা ভেতরে একটা বড় টেনশন আছে। সেই টেনশনটা নির্বাচনের পর যদি কেটে না যায়, একটা সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করা যেতে পারে। এটা কি নির্বাচনের ফলের উপর নির্ভর করছে? ফলের উপরে নির্ভর করছে। যদি বিএনপি যথেষ্ট বড় বিজয় পেয়ে যায় তাহলে এই সংঘাতের পরিমাণ কম হবে, কিন্তু যদি অনেক বড় বিজয় না হয়, কেউ যেটা মনে করেন, আমি অবশ্য মনে করি না, আমি মনে করি অত্যন্ত বড় মার্জিনের ডিফারেন্স হবে, এবং আমি মনে করি নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি খুব বড় মার্জিনেই জয় হবে। তো সেটা যদি হয় তাহলে আর এই সংঘাতের পরিস্থিতি এতটা হবে না। কিন্তু বিএনপি কেন আশঙ্কা প্রকাশ করতেছে যে নির্বাচনের ফলাফল বিলম্বে প্রকাশিত হবে, এই জন্য কোনো ধরনের ছলচাতুরি হতে পারে, অনিয়ম হতে পারে? এগুলো আমাদের ধারণা, কর্মীদেরকে সতর্ক রাখা, কারণ এবার তো বেশি সময় থাকতে হবে। বাংলাদেশে যেটা হয়, আপনি কেন্দ্রে থেকে ভোট গুনে বুঝে ফাইনালাইজ করে যেতে হয়। তো ওই আর্জটা যাতে তাদের থাকে, একই সাথে চাপ থাকে যেন নির্বাচন কমিশনের উপরে, এইসব কারণে এগুলো বলা হচ্ছে। আর আমি মনে করি একটা জিনিস, আমি জানি না, গণভোট এবং জাতীয় নির্বাচনের রেজাল্ট তারা একসাথে দিতে চান। আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচনের ফলাফলটা আগে দিয়ে দেওয়া উচিত যত দ্রুত সম্ভব। আর পোস্টাল ব্যালটের কারণে দেরি হতে পারে বলছেন, সেটাও কিভাবে দ্রুত করা যায় সেই চেষ্টা করে, এই জাতীয় নির্বাচনের ফলটা বেশি দেরি করা ঠিক হবে না। দেরি হলেই কোনো না কোনো কনফিউশন তৈরি হতে পারে। গণভোটেরটা যদি প্রয়োজন হয় একদিন পরে হোক, ওইটা একদিন পরে কাউন্ট করা হোক। কারণ গণভোটের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে ফলাফলটা আসবে সেটা যেহেতু রাষ্ট্র ক্ষমতার সাথে জড়িত না, ওটা নিয়ে খুব বড় টেনশন। এবার কি সেন্টারে রেজাল্ট প্রকাশ করা হবে? আমি দেখিনি, হওয়ার তো কথা, মানে প্রাথমিক যে আনঅফিসিয়াল রেজাল্ট সেটা সেন্টারে থেকে তো জেনে যায় সবাই, কারণ এজেন্টদেরকে তো ফাইনালি এটা অ্যাপ্রুভ করতে হয়। সো এই তথ্যটা সাংবাদিকদের কাছে চলে যায়, এটা চলে যাবে এবারও। ওয়েল, আপনি জানেন যে ছাত্রলীগ নেতার জামিন নিয়ে, যেটা প্যারোল নিয়ে যেটা হয়েছে, এবং তাকে তো জামিনও দেওয়া হয়েছে, এবং অস্বাভাবিক প্রক্রিয়া যেটা বলা হচ্ছে এখন, যেটা আগে তো তাকে প্যারোলে দেওয়াই হলো না, এরপরে এখন তো জামিন দেওয়া হয়ে গেছে, এরপরে লেখালেখি কারণ এইভাবে কি রাষ্ট্রের কোনো আইন কানুন কিছুই থাকবে না? আমি প্রাথমিকভাবে যেটা বলি, এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা। এখন মানে আমরা যা যা করতে চেয়েছিলাম তার সেটা হলো কিনা ইজ এ কোয়েশ্চেন। মানে উনি ছাত্রলীগের একটা উপজেলার সভাপতি ছিলেন। আমি চোখ বন্ধ করে বলে দেই, বাংলাদেশের প্রতিটা উপজেলার ছাত্রলীগের সভাপতি না, ছাত্রলীগের কমিটিতে যারা আছে তারা ছোট বা বড় অপরাধী। মানে এটা একটা, ওই যে বললাম, এটা একটা মাফিয়া গ্যাং হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ বলে কোনো পলিটিক্যাল পার্টি ছিল না।
সো ওনার অপরাধ আছে, এটা আমি কনভিন্সড, কিন্তু অপরাধ তো আবার আদালতের দৃষ্টিতে প্রমাণিত হতে হবে। সো উনি জেলে গেছেন। এখন কয়েকটা ঘটনা এর মধ্যে ঘটা যে তার স্ত্রীর, তার সন্তান সহ যা ঘটলো, মানে আমাদের সরকার নোটিফাইড হয়েছে যে এটা ঘটেছে, তাই কিন্তু তার স্ত্রী এবং সন্তান কারা ফটকে ঠিকই গেছে, সেখানে তাকে দেখতে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা প্যারোলের আবেদন করেছেন। আবার সরকারের যে স্টেটমেন্ট, হুইচ মে বি কারেক্ট, যে তারা বলছেন যে এটা প্রসিডিউরালি ঠিকঠাক ছিল না। তা উনি বাগেরহাটে করেছেন, যেহেতু বাগেরহাটের বাড়ি, জি, তো ওখান থেকে বাগেরহাটের ডিসি সাহেব কি, আমি ঠিক এই কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের এইটুকু মানবিক আমাদের রাষ্ট্র কেন হবে না? যখন নোটিফাইড হয়েছে যে তোমার ডেড বডি এনে দেখিয়ে নাও, এমন না তো যে তাদেরকে দাফন করা হয়ে গেছে, কিছু করা যায় না, আমরা কিছুই জানি না, জানা হলো, করা হলো, এই কাজটুকু কেন করা হলো না? এটা খুবই মর্মান্তিক, এটা খুবই অন্যায় হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীও যিনি, তার এই রাইট আছে বলে আমরা বিশ্বাস করি। এখন এই যে যেটা বললেন পরে এখন জামিন হয়ে যাওয়া, সেটাও খানিকটা প্রশ্নের জবাব দেবে। তবে যেটা হয় জামিনের ক্ষেত্রে অনেকগুলো মানবিক ইস্যুও ফলো করা হয়, মানে এটা হয়তো এটা একেবারে বিচারকদের এখতিয়ার, তারা এসব বিবেচনা করে হয়তো দিয়েছেন। কিন্তু আপনি যেটা বলছেন এই প্রশ্ন আসলে উঠবে, তাহলে এতদিন উনি জামিন পান নাই কেন, যদি জামিন যোগ্যই হয়ে থাকেন? সে প্রশ্নটা তো এটাই প্রশ্ন সেটাই, সেই প্রশ্ন উঠবে, উঠছে তো। বিশেষ করে আমাদের অবিশ্বাস্য কারণে, অদ্ভুত কারণে আমাদের নিম্ন আদালতে জামিনের পরিমাণ এসব ক্ষেত্রে খুবই কম হয়, প্রায় সব ক্ষেত্রে উচ্চ আদালতে গিয়ে হয়। মানে জামিনদের এখতিয়ার কিন্তু নিম্ন আদালতেরও আছে। আমরা প্রায় এসব ক্ষেত্রে দেখি যে নিম্ন আদালতের সব স্টেজ এক্সস্ট করে সবাই বসে থাকে ওই সময়টার জন্য, যাতে সে উচ্চ আদালতে যেতে পারে, গেলে কিন্তু অনেকেরই জামিন হয়ে যায়। তো এই ব্যাপারগুলো একটু আসলে কনসিডার করা যায়। আরেকটা কথা আমি একটু এই প্রসঙ্গে বলে রাখি, আওয়ামী লীগের লোকজনকে নিয়ে আমরা কি করব, যারা অপরাধ করেছেন, কতজনকে কতভাবে, ওই যে বললাম আমি, বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের যত কমিটি আছে, প্রত্যেক পদধারীর কোনো না কোনো অপরাধ আপনি কম বেশি পাবেন, এটা আমি কিছু এক্সেপশন ছাড়া। আওয়ামী লীগ একটা ক্রিমিনাল গ্যাং ছিল, একটা মাফিয়া গ্যাং ছিল, ফুল স্টপ, আমি এর বাইরে কিছু মনে করি না। তো সংখ্যাটা তো হাজার হাজার। এখন এদেরকে কি আমরা হাজার হাজার সবাইকে বিচার করব? এই জন্য না একটা আলাপ এসেছিল রেকনসিলিয়েশনের, যেখানে একটা কমিশন হবে, যেখানে এই ধরনের অপরাধের স্বীকারোক্তির মাধ্যমে, আবারও এইসব অপরাধ হচ্ছে খুবই গ্রাসরুট লেভেলের যারা আছে, যাদের অপরাধ অনেক বেশি ভয়ঙ্কর না, তাদেরকে আমরা এই প্রসেসের মধ্যে আনতে পারি কিনা, তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে যেতে পারি কিনা। কারণ এটা তো ফ্যাক্ট, যিনি ক্রিমিনাল তাকে যদি ধরেও নেওয়া হয়, তার পরিবার নানা কিছু থেকে বঞ্চিত হতে পারে। আর আমরা আমাদের সমাজে যেন এই প্রতিশোধ পরায়ণতা উস্কে না ওঠে। আমি কিন্তু এই ঘটনার পর অনেককে লিখতে দেখেছি যে তোমার তো মাত্র এতদিন হলো, বিএনপি বা জামায়াতে ইসলামীর লোকজন এত এত বছর ধরে জেলে ছিল, তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়েছে, হুইচ ইজ কারেক্ট, কিন্তু আমরা এটা পাল্টা প্রতিশোধ ফিরিয়ে দেব, সেই সমাজ তো হতে পারে না। সো আমি মনে করি সরকার করেনি, সরকারের কাছে অনেকের অ্যাপিল ছিল, সামনের নির্বাচিত সরকার কোনো না কোনো ফর্মে না, কিন্তু রাষ্ট্র মানবিক হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। একদম তাই, কিন্তু এটা ঘটে না। আমি যা দেখছি এখন, শেখ হাসিনা ফ্যাসিস্ট বলছেন, ওকে সরাতে চেয়েছি আমি আমার ফ্যাসিবাদ কায়েম করার জন্য, মানে আমি তাই দেখছি এখন অনেক ক্ষেত্রেই। না হলে আমরা একই রকমভাবে আচরণ করছি, তো আমি ক্লিয়ারলি দেখছি। খুব মজার একটা তথ্য দেই আপনাকে, যে কেউ আমার ভিউয়াররা এটা এখন যারা দেখছেন তারা চেক করতে পারেন। আমার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে, 5 আগস্টের পূর্ববর্তী সময়ে আমার ওখানে কি পরিমাণ গালিগালাজ আছে আমাকে, সেটা দেখে আসতে পারেন। 5 আগস্টের আগে আচ্ছা ছিল, কিন্তু 5 আগস্টের পরের গালিগালাজটাও দেখে আসতে পারেন। অথচ এই সময় কিন্তু শেখ হাসিনা দেশে নাই। এটা এমন পর্যায়ে গেছে, আমি আমাদের শ্রদ্ধেয় সম্পাদক নুরুল কবিরকে স্মরণ করছি। তিনি একটা শোতে বলে ফেলেছেন, ভাগ্যিস তার মা বেঁচে নেই, কারণ তার মাকে নিয়ে যেসব গালি দেওয়া হয়, একই রকম গালি আমিও ফেস করি, এবং দুর্ভাগ্যজনকভাবে বলবো সেই অর্থে আমার মা বেঁচে আছেন। তো এই যে বলছি আমরা, যে আমরা আসলে একটা ফ্যাসিবাদকে সরিয়ে আমার ফ্যাসিবাদ কায়েম করতে চাই, তুই আমার মতো কথা বলো না কেন, সুতরাং তোমাকে আমি গালিগালাজ করবো, তোমাকে আমি হুমকি দেবো, তোমাকে আমি এমন ট্যাগ দেবো যেটা বাংলাদেশে বিপজ্জনক। বাংলাদেশে কোনো একজন মুসলিমকে যদি ইসলাম বিদ্বেষী বা নাস্তিক ট্যাগ আপনি দেন, জাস্ট বিকজ আমি সমালোচনা করেছিলাম আপনার রাজনীতির, মজার ব্যাপার ওনারাও এটা আমার সাথে হয়তো পারেন। আচ্ছা, মহিবুল্লাহ বাবু নগরী, হেফাজত ইসলামের আমির, উনি তো বলছেন জামাতের কাছে গেলে কাফের হয়ে যাওয়া, ওনাকে তো নাস্তিক ট্যাগ দেয় না, হি ইজ টু বিগ, ওনার বিরাট সংগঠন আছে, দেয় না তো। মজাটা এই জায়গায়, এই হচ্ছে তাদের মজা না দুর্ভাগ্য। মজা, এটা স্যাটারিক্যালি বলছি। জি,
এনিওয়ে অনেক ধন্যবাদ জাহিদ। ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি।